অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা বা স্বাগতম। আমি মোহাম্মদ মুনজুরুর রহমান, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। তো আমরা যে লেবার নিয়ে আলোচনা করছিলাম, ডাইরেক্ট লেবার, এটা হচ্ছে প্রাইম কস্টের 3টা উপাদান থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। তো এই 3টার মধ্যে ম্যাটেরিয়ালের বিষয়টা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে কোনো জিনিস তৈরি করতে গেলে শ্রম লাগে, এই শ্রমটার খরচটা নির্ধারণ করতে হয়। তো এখানে আমরা অনেকগুলো অঙ্ক দেখেছি, কারণ বিস্তারিত আলোচনায় যাওয়া সম্ভব হয় না, কারণ 10 মিনিটের ভিতরে ভিডিও না আসলে আপনাদের অনেক এমবি খরচ হয়। দি ফলোইং ইনফরমেশন ইজ অবটেইনড ইন রেসপেক্ট অফ ডাইরেক্ট লেবার ফর দি মান্থ অফ জুন। এখানে দেখেন টোটাল ওয়ার্ক অ্যাজ পার টাইম কার্ড মানে টাইম কার্ড অনুযায়ী শ্রমিকরা যখন ফ্যাক্টরিতে ঢোকে তখন টাইম কার্ড থাকে। এখন অবশ্য ওরকম নাই, এখন হাতে ছাপ দিয়ে ফ্যাক্টরিতে ঢুকতে হয়, এটাকে বলে স্ট্যান্ডার্ড টাইম। ওয়ার্কিং আওয়ার অ্যাজ পার জব কার্ড, এই জব কার্ড অনুযায়ী যে কার্ডটা হয় এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। অর্থাৎ টাইম কার্ড অনুযায়ী যে সময়টা নির্ধারণ করা থাকে ওইটি স্ট্যান্ডার্ড টাইম, আর জব কার্ড অনুযায়ী যে টাইমটা নির্ধারণ করা থাকে ওইটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। ওয়ার্কস লস ডিউ টু স্ট্রাইক, পাওয়ার ফেলার, এই স্ট্রাইক এবং বিদ্যুৎ চলে যাওয়ার কারণে যে সময়টা হচ্ছে এটাকে আমরা বলি এটা হচ্ছে অ্যাবনর্মালভাবে ঘটে থাকে। কারণ এটার কোনো স্ট্রাইকার মানে ওই বিদ্যুৎ যে এখানে যে ঝামেলাটা হয়েছিল তার কারণে যে শ্রমটা লস হয়েছে এটাকে আমরা অ্যাবনর্মাল আইডল টাইম হিসাবে গ্রহণ করব। ওয়েজেস পার আওয়ার 3 টাকা 52 পয়সা। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডাইরেক্ট ওয়েজেস, দি কস্ট অফ অ্যাবনর্মাল আইডল টাইম অ্যাজিউমিং দি কস্ট অফ নর্মাল আইডল টাইম। মনে করে নাও যে ডাইরেক্ট ওয়েজেস, ক্যালকুলেট দি ডাইরেক্ট ওয়েজেস অ্যান্ড দি কস্ট অফ অ্যাবনর্মাল আইডল টাইম। বলছে ডাইরেক্ট ওয়েজের বলা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেসের পরিমাণ এবং অ্যাবনর্মাল আইডল টাইমের পরিমাণ, খরচটা নির্ণয় করো। ধরে নাও দি কস্ট অফ নর্মাল আইডল টাইম, ডাইরেক্ট লেবার কস্ট এবং ইনডাইরেক্ট লেবার কস্ট। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখন আমরা এখানে তাহলে আগের মতোই আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমাদের যেতে হবে। যেখানে যতটুকু কাজ করেছে সেইটুকু হবে, যেটুকু কাজ করেছে সেইটুকু হবে হচ্ছে আমাদের এখানে অঙ্কটা আপনি দেখেন। স্ট্যান্ডার্ড টাইম এখানে যেটা আছে, স্ট্যান্ডার্ড টাইম এখানে যেটা রয়েছে, স্ট্যান্ডার্ড টাইম ফর দি জব 2500 ঘন্টা এবং অ্যাকচুয়াল টাইম ফর দি জব 1800 আওয়ার্স। টোটাল আইডল টাইম হচ্ছে 700 ঘন্টা। তাহলে অ্যাবনর্মাল, এটা হচ্ছে অ্যাবনর্মাল আইডল টাইম ধরা হবে, অ্যাবনর্মাল আইডল টাইম ধরা হবে 700 ঘন্টা মোটের উপরে, মোট আইডল টাইম। এখন তাহলে 400 ঘন্টা হচ্ছে অ্যাবনর্মাল, তাহলে নর্মাল আইডল টাইম কত? 300 ঘন্টা। 300 ঘন্টা আছে নর্মাল আইডল টাইম। এখন এই নর্মাল আইডল টাইমটাকে এবং অ্যাবনর্মাল আইডল টাইমটাকে ধরে আমাদের কি নির্ধারণ করতে হবে? ডাইরেক্ট লেবার কস্ট এবং ইনডাইরেক্ট লেবার কস্ট। তাহলে আমরা যদি ডাইরেক্ট লেবার কস্ট হিসাবে ধরি, তাহলে নর্মাল ওয়েজেস আগে কত হবে? নর্মাল ওয়েজেস এখানে লেখাই আছে, সবসময় অ্যাকচুয়াল টাইমের মজুরিটা হয়, অ্যাকচুয়াল যতটুকু সে কাজ করেছে, এই 1800 ঘন্টা, এই 1800 ঘন্টা গুণ 3 টাকা 52 পয়সা। এর পরিমাণ আমাদের হবে 1800 ঘন্টা, এর পরিমাণ হবে 1800 ঘন্টা গুণ 3 টাকা 52 পয়সা, এর পরিমাণটা হবে 6336। এবার নর্মাল আইডল টাইম ওয়েজেস, তাহলে এখানে নর্মাল আইডল টাইমটা হচ্ছে কত? 300 ঘন্টা গুণ 3 টাকা 52 পয়সা। তাহলে 300 ঘন্টা গুণ 3 টাকা 52 পয়সা, এখানে হচ্ছে 1056 টাকা। এবার আমরা এইটা কিন্তু ডাইরেক্ট লেবার কস্ট, এখন কি বলে দিয়েছে? ডাইরেক্ট কস্ট হিসাবে ধরো অ্যাবনর্মালটাকেও। তাহলে অ্যাবনর্মাল আইডল টাইমটা এখানে যেটা রয়েছে, এখন আমরা কস্ট অফ অ্যাবনর্মাল আইডল টাইম যেটা আছে সেটা ধরবো। তো কস্ট অফ অ্যাবনর্মাল আইডল টাইমটাকেও এখানে ধরতে হবে, এটা ডাইরেক্ট লেবার কস্ট হিসাবে। তাহলে অ্যাবনর্মাল আইডল টাইম এখানে আমরা লিখি, অ্যাবনর্মাল আইডল টাইমটা এটা ডাইরেক্ট লেবার, অ্যাবনর্মাল আইডল টাইম ওয়েজেস এখানে কত? 400 গুণ 3 টাকা 52 পয়সা। তাহলে এর পরিমাণ হবে 1408 টাকা, এর পরিমাণ হবে 1408
8 টাকা টোটাল আমাদের মজুরি আসবে। টোটাল আসবে এখানে আমরা যদি যোগ করি, এখানে তো 8,800 টাকা তার ডাইরেক্ট লেবার কস্ট হবে। এখন এইটাকে যদি আমরা ইনডাইরেক্ট লেবার কস্ট হিসেবে ধরি, তাহলে নর্মাল ওয়েজেস আমাদের যা ছিল তাই থাকবে। নর্মাল ওয়েজেসটা আমাদের যা ছিল তাই থাকবে। নর্মাল ওয়েজেস এখানে লেখা আছে, নর্মাল ওয়েজেস 1800 গুণ 3 টাকা 52 পয়সা, তাহলে এখানে আসবে আমাদের 6,300 এই টাকাটা। এবার আমরা এটা কিন্তু ইনডাইরেক্ট লেবার কস্ট। তো ইনডাইরেক্ট লেবার কস্ট এইটুকু কিন্তু ডাইরেক্ট লেবার কস্ট হয়ে গেছে। এটা ডাইরেক্ট লেবার কস্ট, এটা কিন্তু ডাইরেক্ট কস্ট হলো। এটা হচ্ছে ডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট এটা হচ্ছে ডাইরেক্ট লেবার কস্ট হলো। এ পর্যন্ত শেষ হয়ে গেল। এখন এটা ইনডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডটা কত হবে? ইনডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেডটা কত হবে? তাহলে এইটা আমাদের ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণটা হবে, এই নর্মালটাকে ধরেন, এখানে নর্মাল আইডল টাইম কত হচ্ছে? নর্মাল আইডল টাইম অর্থাৎ জাস্ট এইটা আইডল টাইম ওয়েজেস এখানে আমাদের আসছে 300 গুণ 3 টাকা 52 পয়সা সমান 1056। আর অ্যাবনর্মালটাকে ধরেন, অ্যাবনর্মাল আইডল টাইম এটা হচ্ছে 400 গুণ 3 টাকা 52 পয়সা, এর পরিমাণ 1408 টাকা। তাহলে এখানে আমাদের হয় 2424 টাকা। এটা ইনডাইরেক্ট লেবার কস্ট। এখন আমি বলি ইনডাইরেক্ট কস্টটা কি? এটা হচ্ছে ওভারহেড। আমরা এই যে টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে টেবিলের উপর আমরা বসে আছে, ম্যাটেরিয়াল হচ্ছে ডাইরেক্ট লেবার, কাঠটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আর লেবার কস্টটা হচ্ছে তৈরি করার খরচ, এটা ডাইরেক্ট লেবার। আর যে ডিজাইনের কস্ট এটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। কিন্তু এরপরে সোফা বা টেবিল অথবা কোনো আসবাবপত্র যদি আমরা তৈরি করি, তো তার কিছু পেরেক লাগে, তার রঙের খরচ লাগে, এবং ওই রং করার মজুরি, এবং কিছু ম্যাটেরিয়ালস লাগে, রঙের ম্যাটেরিয়ালস লাগে, কিছু পেরেক লাগে, তারপরে রঙের ম্যাটেরিয়ালস লাগে, তারপরে এই যে রং করার মিস্ত্রির খরচ এবং পেরেক এবং রঙের ম্যাটেরিয়ালস, এর যে খরচ, এটাকে বলে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এখন আমরা আরেকটা অঙ্কে যাব। এখানে দেখেন অঙ্কটা খুব যত্ন করে পড়তে হবে, না পড়লে আপনি বুঝবেন না আর কি। এটা যদি না পড়েন, তাহলে অঙ্ক বুঝতে পারবেন না। যদি অঙ্ক না পড়েন, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এ ওয়ার্কার। এখানে আপনার একজন ওয়ার্কারের কথা বলা আছে, এখানে 10 জন বলে দিলে 10ই ধরতে হবে আপনাকে। এ ওয়ার্কার ইজ পেইড টাকা 3 পার আওয়ার ইন এ 44 ওয়ার্ক আওয়ার উইক। অর্থাৎ একজন শ্রমিককে ঘন্টা প্রতি 3 টাকা দেওয়া হয়। সপ্তাহে কত ঘন্টা কাজ করে? 44 ঘন্টা। হি ইজ অ্যালাউড 50% অফ রেগুলার পে অ্যাজ ডিয়ারনেস অ্যালাউন্স। রেগুলার পের 50% ডিয়ারনেস অ্যালাউন্স পায় অ্যান্ড 40% হাউস রেন্ট পায়। এছাড়াও হি অলসো এন্টাইটেল টু 10% অফ রেগুলার পে প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাজ কনভেন্স অ্যালাউন্স। অর্থাৎ সেই কনভেন্স অ্যালাউন্স হিসাবে রেগুলার পে এবং ডিয়ারনেস অ্যালাউন্স যোগ করার পর রেগুলার পে যেটা হবে, তার উপর ডিয়ারনেস অ্যালাউন্স যোগ, রেগুলার পে প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স যা হবে তার 10% হবে কনভেন্স অ্যালাউন্স। ওভারটাইম ইজ পেইড at ডাবল দি নর্মাল রেট। অর্থাৎ ওভারটাইমের যে মজুরি হবে সেটা নর্মাল রেটে ডাবল হবে, অর্থাৎ 3 টাকার ডাবল করলে 6 টাকা হবে। দেয়ার ইজ এ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হুইচ বোথ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ কন্ট্রিবিউট 10% অফ রেগুলার পে। আমরা ইনকাম ট্যাক্স যখন করি তখন অনুমোদিত ভবিষ্যৎ তহবিল বলে একটা কথা আছে। এই তহবিলে নিয়োগকর্তা কিছু টাকা দেয় এবং কর্মচারী কিছু টাকা দেয়। দুইজনের যৌথ দানে এই তহবিল গড়ে থাকে। নিয়োগকর্তার দানটা আমরা যখন গ্রস ওয়েজেস নির্ণয় করব, নিয়োগকর্তার দানটা যোগ করব। আর যখন আমরা নিট ওয়েজেস করব, তখন আমরা মালিকেরটা এবং কর্মচারীটা দুটোটাই বাদ দেব। যখন আমরা অনুমোদিত বিনিয়োগ ভাতা নির্ণয় করি ইনকাম ট্যাক্সে, তখন আমরা দুইজনেরটা বাদ দিই। দি এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ অলসো পে এমপ্লয়িজ, এখানে হবে একজনের কথা। দি এমপ্লয়ি
এমপ্লয়িজ অলসো পে 5%, এখানে পয়েন্ট, এখানে 5% অফ রেগুলার পে টু গ্রুপ ইন্স্যুরেন্স। 5% এখানে গ্রুপ ইন্স্যুরেন্স যৌথ বিমায় দান করে, কত টাকা? 5%। অ্যাকচুয়াল ওয়ার্কিং টাইম, এটা ওয়ার্কিং টাইম ডিউরিং আ উইক, এখানে ডিউরিং এ উইক এখানে 60। এতক্ষণ আমরা বলে আসছি যে অ্যাকচুয়াল ওয়ার্কিং টাইম হচ্ছে, অ্যাকচুয়াল ওয়ার্কিং টাইমেরটা কি হবে আপনার নর্মাল ওয়েজেস হবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালটা নর্মাল ওয়েজেস ধরা যাচ্ছে না, এখানে ধরতে হবে এইটা। কারণ এইটা না ধরলে আমরা যখন ওভার টাইম ওয়েজেস করবো তখন অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে, অ্যামাউন্টটা কি হবে? ডাবল হয়ে যাবে, অর্থাৎ 60 ঘন্টার মজুরি সে পাবে না, আগে 44 ঘন্টার মজুরি দিতে হবে। এবার আমরা এখানে দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে বেসিক পেটা হবে এই 44 ঘন্টা গুণ 3, বেসিক পে 132 টাকা। হি ইজ অ্যালাউড 50% অফ রেগুলার পে। আচ্ছা, এখানে ওভার টাইমটা সেরে নিই। ওভার টাইম ইজ পেইড অ্যাট দি ডাবল দি নর্মাল রেট। এখানে অ্যাকচুয়াল ওয়ার্কিং টাইম আছে 60 ঘন্টা, 60 এখান থেকে 44 বাদ দেন, তাহলে এখানে হচ্ছে এখানে এর পরিমাণ হয় 60 থেকে 16 ঘন্টা, 16 গুণ 3 গুণ 2, অর্থাৎ এখানে এর পরিমাণ হবে 96 ঘন্টা, এর পরিমাণ হবে 96 টাকা। এটা আমরা একটা করে নিলে 64 করে দিই, এটা 64 করে দিই, তাহলে আমাদের 64 করে দিলে অ্যামাউন্টটা ঠিক থাকবে। এখানে আমি মানে ওই অঙ্কটা, মূল অঙ্কটায় 64 ছিল, এখানে 64 আওয়ার করে দিলাম, তাহলে আমাদের এমনটা কাটা লাগছে না, মূল অঙ্কে 64 আছে, আমি টাইপে ভুল করেছি। তাহলে ওভার টাইম হচ্ছে 64 মাইনাস 44 গুণ 3 গুণ 2, ডাবল হলো এই 120 টাকা। এখন ডিয়ারনেস অ্যালাউন্স পাবে 50%, অর্থাৎ এই 132 টাকার 50% করলে 64 টাকা হবে ডিয়ারনেস অ্যালাউন্স। হাউস রেন্ট হচ্ছে 40%, এই 132 টাকার 40% হচ্ছে এইটা। এখন কনভিয়েন্স অ্যালাউন্স, হি অলসো এন্টাইটেড 10% রেগুলার পে প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাজ কনভিয়েন্স অ্যালাউন্স, অর্থাৎ রেগুলার পে এবং ডিয়ারনেস অ্যালাউন্স, এই ডিয়ারনেস অ্যালাউন্সটা আর এই রেগুলার পে, এই দুটা যোগ করার পর যেটা হবে তার 10% হবে কনভিয়েন্স অ্যালাউন্স, 19 টাকা 60 পয়সা। এবার কর্মচারীর দানটা যেহেতু এর ভিতরে আছে, এই জন্য কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডের টাকাটা এখানে যোগ হবে না, তাহলে মালিকের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দিতে হবে। তাহলে এখানে প্লাস হবে প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন বাই দি এমপ্লয়ার। 132 গুণ কত পার্সেন্ট দিচ্ছেন সে? 132 গুণ 10%, তাহলে এখানে 13 টাকা 20 পয়সা। এটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগের পরিমাণ হচ্ছে 401 টাকা 50 পয়সা। এখন এবার দেখেন তো এমপ্লয়িজ অলসো গ্রুপ ইন্স্যুরেন্স, এমপ্লয়িজ 5% গ্রুপ ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স এটা কর্তন আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন কি চেয়েছে দেখেন, ক্যালকুলেট দি গ্রস আর্নিং অ্যান্ড নেট আর্নিং অফ দি ওয়ার্কার অফ দ্য উইক, অলসো ক্যালকুলেট দি এমপ্লয়ার্স পেরোল কন্ট্রিবিউশন। 3টা জিনিস চেয়েছে, গ্রস আর্নিং, নেট আর্নিং আর পেরোল কন্ট্রিবিউশন। এবার আমাদের গ্রস আর্নিংটা হয়ে গেল, এবার নেট আর্নিং বের করতে হবে। নেট আর্নিং যদি বের করতে হয় আমাদের যে কাজটা করতে হবে, নেট আর্নিং বের করার সময় কর্তনগুলো বাদ দিতে হবে। ইনকাম ট্যাক্স এর মধ্যে অঙ্কে নেই, অঙ্কের মধ্যে থাকতে পারে, দিয়ে দিতে পারে, এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। ফাইন্স থাকতে পারে, সেটা যদি থাকে দিয়ে দেবেন। যদি অ্যাডভান্স স্যালারি নেওয়া থাকে তাহলে সেটাও বাদ দেবেন। বাদ দেওয়ার পর প্রভিডেন্ট ফান্ড যে কর্তন, দুইজনেরটা বাদ দেবেন, কারণ হচ্ছে কর্মচারীরটা এবং নিয়োগকর্তাটা দুইটা যৌথভাবে এখানে দিচ্ছে, যেহেতু কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এখানে 10% কাটা যাবে, অর্থাৎ 132-এর 20% কাটা গেলে 13 টাকা 32 পয়সা। এবার আমরা গ্রুপ ইন্স্যুরেন্সে আসি। গ্রুপ ইন্স্যুরেন্স পরিমাণ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এটা গ্রুপ ইন্স্যুরেন্স হচ্ছে 5%, এটা গ্রুপ ইন্স্যুরেন্স। এখন এর পরিমাণ হচ্ছে 39 টাকা 60 পয়সা। তাহলে এই গ্রস আর্নিং থেকে এইটা বাদ দিলে আমরা পাবো কি? নেট আর্নিংস। এবার আমরা কি পাবো? নেট আর্নিংস। এর পরিমাণটা আমরা কি হবে? এটা নিট ওয়েজেস, দুটো বেরিয়ে গেল, অর্থাৎ গ্রস আর্নিং হলো, এবার কি হবে? এখানে নেট আর্নিং হলো। এখন পেরোল কন্ট্রিবিউশন, এই পেরোল কন্ট্রিবিউশনটা নির্ধারণের সময় আপনাকে মনে রাখতে হবে এখানে যেগুলো কর্তন রয়েছে আমি 5টা কর্তন করেছি, এগুলো কর্মচারী সুবিধা পাবে কোনটা থেকে? ইনকাম ট্যাক্স ফেরত পাবে না, এটা ফেরত পাবে না, ফাইন্স ফেরত পাবে না, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাডভান্স স্যালারি ফেরত পাবে না। ফেরত পাবে কি? প্রভিডেন্ট ফান্ড আর গ্রুপ ইন্স্যুরেন্স, এখান থেকে সে সুবিধা পাবে। তাহলে প্রভিডেন্ট ফান্ড কত? যেখান থেকে সুবিধা পাবে ওইটা হচ্ছে পেরোল কন্ট্রিবিউশন। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 26 টাকা 40 পয়সা, আর গ্রুপ ইন্স্যুরেন্স হচ্ছে 13 টাকা
20 পয়সা, তাহলে এখানে হবে 39 টাকা 60 পয়সা। এবার আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এখন এই অঙ্কটার এই জায়গায় এ না দিয়ে যদি এখানে বলে দেয় যে 10 ওয়ার্কার, এখানে যদি বলে দেয় তাহলে কি করতে হবে, 10 ওয়ার্কার যদি বলে, তখন আপনি যে কাজটা করবেন শুধুমাত্র এই জায়গাটায় যদি 10 ওয়ার্কার বলে দেয় তখন শুধুমাত্র এই জায়গাটায় গুণ দিয়ে সেই সংখ্যাটা বসাই দেবেন, আর বাকিগুলো সব একই রকম থাকবে। তো এই ছিল অঙ্ক। এর পরবর্তী ভিডিওতে আর একটু কথা হবে। ভালো থাকবেন।